আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নিয়ে কিছু কথা বলবো। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছ অথবা ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছ, তোমাদের জন্য এটা একটি ওরিয়েন্টেশন ক্লাসের মতো। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর মধ্যে গভর্নমেন্ট ইউনিভার্সিটি যেগুলো বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, এগুলো নিয়ে একটু কথা বলবো। আমি আব্দুল্লাহ আবিয়াদ রাইদ, আমি বুয়েট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তো তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যে এরকম একটা লাইভ সেশন শুরু হয়েছে, যাতে কেউই কোনো ইনফরমেশন মিস না করে। আর যে কোনো প্রশ্ন যদি থাকে তোমাদের নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও। আচ্ছা, সবাই শেয়ার করেছো? হ্যাঁ, তোমাদের কিছু হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকেই চলে এসেছো। সবাইকে স্বাগতম। আচ্ছা, সো আজকে আমরা প্রথমে কেন ইঞ্জিনিয়ারিং এটা নিয়ে কিছু কথা বলবো, এরপর প্রস্তুতি কিভাবে তুমি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিবে এই ব্যাপারে কিছু কথা বলবো, এবং এই নিয়ে যেসব মার্কস ডিস্ট্রিবিউশন এবং কিছু মিথস বা ভ্রান্ত ধারণা এগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, তো ইঞ্জিনিয়ারিং কেন পড়তে চাও? আমাদের এক একজনের এক এক রকম প্যাশন থাকে, রাইট? ইঞ্জিনিয়ারিং তো একটা সাবজেক্ট না, অনেক রকম সাবজেক্ট। যেমন আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছি, আমার ছোটবেলা থেকে রোবোটিক্স নিয়ে খুব একটা প্যাশন ছিল। রোবট কিভাবে বানাতে হয়, মানে আমি দেখতাম এবং এই যে বিভিন্ন মুভি দেখতাম, মুভি দেখে দেখে ইন্সপায়ার্ড হতাম যে কোনো একদিন আমি হয়তো এগুলো নিজের হাতে বানাবো। সো এরকম ফাইন্ড দ্যাট প্যাশন পয়েন্ট। এবং ইঞ্জিনিয়ারিং পড়ে তুমি তো জানো যে দেশে বিদেশে অনেক জব। এখন তুমি যদি শুধু জব না, রিসার্চ ফ্যাক্টর আছে তোমার, মানে দেশের কন্ট্রিবিউশন করার অনেক উপায় আছে। মানে সোফার ইঞ্জিনিয়ারিং ইজ, মানে আমি ওয়ান অফ দ্য বেস্ট সাবজেক্টস, ওয়ান অফ দ্য বেস্ট ক্যারিয়ার্স টু পারসিউ। সো ইঞ্জিনিয়ারিং কেন পড়বা, ফাইন্ড ইউর প্যাশন পয়েন্ট, এবং কোন সাবজেক্টটা তুমি পড়তে চাও এটা তুমি চিন্তা করে রাখো। তবে সবসময় যে তোমার পছন্দের সাবজেক্ট পাবে এরকম কোনো কথা নেই, কিন্তু ইউল ফাইন্ড ইট ইন্টারেস্টিং যখন তুমি মানে পড়া শুরু করবে। সবাই শেয়ার করে জানিয়ে দাও এবং তোমার ফ্রেন্ডদেরকে ট্যাগ করো। আচ্ছা, সো আমরা প্রস্তুতিতে চলে যাই। আচ্ছা, আমি মেইনলি বুয়েট অ্যাডমিশন টেস্ট পরীক্ষাটা নিয়ে কথা বলবো। তবে এইটার মতোই তোমার চুয়েট, রুয়েট এবং কুয়েট সবগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির পরীক্ষার প্রস্তুতি একই রকম। সবগুলোতেই মেইনলি 3টা সাবজেক্ট তোমার প্রস্তুতি নিতে হবে। একটা হচ্ছে তোমার ফিজিক্স, একটা কেমিস্ট্রি, একটা হচ্ছে ম্যাথ। ঠিক আছে? আচ্ছা, আমি ফিজিক্সের কথা বলি। ফিজিক্সে তোমার বুয়েট অ্যাডমিশন টেস্টে শুধুমাত্র ম্যাথ আসে। ঠিক আছে? ফিজিক্স নিয়ে আমরা প্রথমে কথা বলি। ফিজিক্সে তোমাদের বুয়েট অ্যাডমিশন টেস্টে শুধুমাত্র ম্যাথ আসে। সো তোমাদের যেটা করতে হবে, তোমরা যে এইচএসসি সিলেবাসের যে বইগুলো পড়েছো, মনে করো তোমার তপন স্যারের বই, ইসাক স্যারের বই, আরো কয়েকটা বই রয়েছে, এগুলোই মেইন। তবে যে কটা বই পারো তোমরা হচ্ছে ম্যাথগুলো প্র্যাকটিস করবে। আমি যেটা পার্সোনালি করতাম সেটা হচ্ছে ম্যাথগুলোর জন্য তো খুব কম টাইম দেওয়া হয়। যখন তোমরা মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলা হবে তখন দেখবা যে খুবই কম টাইম দেওয়া হয়, এবং এখন ম্যাক্সিমাম অ্যাডমিশন টেস্টগুলো রিটেন হয়ে গিয়েছে। সো এত কম টাইমে তুমি একটা অঙ্ক করার জন্য তোমার কি করতে হবে, তুমি ম্যাক্সিমাম কাজটা মানে ক্যালকুলেটর টিপতেই তোমার যেন টাইম চলে যাবে। সো তোমার যেটা করতে হবে, আমি যেটা করতাম যে কোনো একটা ম্যাথ নিতাম, নিয়ে ক্যালকুলেটরে পুরো অঙ্কটা করার চেষ্টা করতাম এবং তারপর শুধু আনসারটা লিখতাম। এই চেষ্টাটা করতে পারো। প্রথমে তোমার এটা অনেক কষ্ট হবে, বাট আস্তে আস্তে দেখবা যে তোমার এইভাবে অনেক টাইম বেঁচে যাচ্ছে। অ্যান্ড একটা জিনিস, যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির এই অ্যাডমিশন টেস্টগুলোতে তুমি যদি প্রশ্নের উত্তরে শুধু উত্তরটা লিখে দাও তাহলেও কিন্তু স্যাররা মার্কস দিতে বাধ্য। ঠিক আছে? আচ্ছা, সো ফিজিক্সে তোমার ওই ম্যাথটা নিয়ে তোমার মেইন প্রিপারেশন নিতে হবে। এখন ম্যাথের জন্য তো অবশ্যই থিওরি দরকার। সো থিওরিটা ভালো জানতে হয়। এখন থিওরির ডেপথ দরকার। যেমন তোমার কিছু ফর্মুলা আছে যে একটা থেকে আরেকটা হয়ে অনেক পরে এমন একটা ফর্মুলা আসে যে হয়তো তোমার সেটাই মুখস্থ, এর আগের ফর্মটা কি সেটা মনে নেই। তো অঙ্কটা এমন আসলো যে তোমার এর আগের ফর্মুলাটা দরকার পড়ছে। যেমন তোমার একদম সিম্পল একটা ফর্মুলা নিয়ে ডিসকাস করি। W = mgh, ওয়ার্ক ডান = mgh। এখন এই যে এমটা হচ্ছে মাস, রাইট? ভর। এই ভরটাকে আমরা আবার কি লিখতে পারি, রো ভি, ডেনসিটি ইনটু ভলিউম। সো এই জিনিসগুলো জানা লাগবে একদম, মানে একটা ফর্মুলাকে কত রকম ভাবে প্রকাশ করা যায় এই জিনিসগুলো জানা লাগবে। এবং এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর প্রশ্নগুলোতে এরকমই একটু ঘুরায় ফিরে একটু পেঁচায় প্রশ্নগুলো আসে, কিন্তু ইন দি এন্ড জিনিসটা খুবই বেসিক। মানে তোমার বেসিক যদি ভালো থাকে তাহলে তুমি ইজিলি অঙ্কগুলো করে ফেলতে পারবা।
এরপরে তোমার এই যে ফিজিক্সের প্রিপারেশনের ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে, টাইমটা খুব খেয়াল রাখতে হবে। আর এই যে ডাইনামিক্স, মোশন, এই ধরনের যে মেকানিক্স, এই চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট হবে, এগুলোতে খুব ক্রিটিক্যাল প্রশ্ন হয়, ঠিক আছে? আচ্ছা, আর তোমার ফর্মুলাগুলো যেন তোমার পরীক্ষার হলে কনফিউজ না হয়ে যাও। ফর্মুলাগুলো আমি রেকমেন্ড করবো যে ওই যে ডিরাইভেশনগুলো তোমরা অনেক সময় দেখতে হয় না, যেহেতু এখন ক্রিয়েটিভ সিস্টেম, অনেকে তোমরা দেখো না, জাস্ট ফর্মুলাগুলোই শিখো। সো এই জিনিসটা তোমার একটু খেয়াল রাখতে হবে যে ডিরাইভেশনগুলো তোমরা অ্যাটলিস্ট কোন স্টেপ থেকে কোথায় আসছে এই জিনিসটা খেয়াল রাখবা। যেটা বললাম যে ওই যে এম এর জায়গায় যে রো ভি ইউজ করা যায় এটা তোমার জানতে হবে, এবং ফর্মুলার মাঝখানে কি এসেছে এটাও তোমার জানতে হবে। সো এইগুলো জানলে দেখবো যে ম্যাথগুলো অ্যাকচুয়ালি করা অনেক ইজি। সো তুমি একদম মনে করো, আমি যে জিনিসটা করতাম, আমি একটা কোচিং সেন্টারে ক্লাস করলাম, সো ওখানে পরীক্ষা দিতাম আর কি। সো আগের দিন আমি ওই যে চ্যাপ্টারের উপর পরীক্ষা সেটা নিয়ে বসতাম এবং টানা এক্সাম্পল অঙ্কগুলো করতাম, এরপরে এক্সারসাইজের অঙ্কগুলো করতাম। সো এইগুলো করার পর, এবং ওই যে যেটা বললাম যে ডিরেক্টলি ক্যালকুলেটর করার চেষ্টা করতাম। তো এটা করতে গিয়ে যেটা হয়েছে, আমার খুব মানে মাথায় অঙ্ক করার একটা অভ্যাস হয়ে গিয়েছিল, তারপরে আমি ক্রিটিক্যাল অঙ্কগুলো চেষ্টা করেছি। আচ্ছা, এরপর আসলো কেমিস্ট্রিতে তোমার অঙ্ক যে আসবে শুধু এরকম না, তোমার থিওরি আসতে পারে, এই জন্য তোমার রিয়াকশনগুলো খুব ইম্পর্টেন্ট, তারপর তোমার ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট, এবং কিছু কোনো রিয়াকশন কেন হয়, কেন এই মনে করো যে আয়রন কেন ডি ব্লক এলিমেন্ট, এই ধরনের প্রশ্ন কিন্তু চলে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও, শেয়ার করে আবার একটু, এবং ট্যাগ করে জানিয়ে দাও। নতুন যারা এসেছো সবাইকে স্বাগতম। আমরা বুয়েট অ্যাডমিশন টেস্ট এবং অন্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, সো কেমিস্ট্রিতে ছিলাম। কেমিস্ট্রি সাবজেক্টটা এখন তোমার এই থিওরি, রিয়াকশন, ম্যাথ, এই সব কিছু তোমাদের জানতে হবে, এবং ম্যাথটা খুব ভালো করে প্র্যাকটিস করো, কারণ ম্যাথ অনেক ক্রিটিক্যাল আসে অনেক সময়। সো আমাদের ফিজিক্সটা নিয়ে কথা বলা হয়েছে এবং কেমিস্ট্রি নিয়ে কথা বলছিলাম। ওকে, সো কেমিস্ট্রিতে তোমাদের থিওরি, ম্যাথ, আচ্ছা আমরা অনেকেই এই জিনিসটা করেছি, অনেকে এই জিনিসটা আমরা নিয়েছি বিভিন্ন স্যারদের কাছে বা ফ্রেন্ডদের কাছে, সেটা হচ্ছে এরকম ফর্মুলা, কেমিক্যাল রিয়াকশন, এগুলো শিট। আমার একটা সাজেশন হচ্ছে এরকম ভাবে তুমি ফর্মুলা শিট, তারপরে তোমার রিয়াকশন শিট, এই ধরনের নোটস না নিয়ে এই জিনিসগুলো নিজে ক্রিয়েট করো। নিজে ক্রিয়েট করলে যেটা হবে, যেমন আমি করেছিলাম এই জিনিসটা, কেমিস্ট্রি বইয়ের যতগুলো রিয়াকশন আছে, কত রকম রিয়াকশন আছে, যেমন আমাদের সময় তো ওই যে কেমিস্ট্রি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট ইনঅর্গানিক আর অর্গানিক ডিভিশন ছিল, তোমাদের একটু চেঞ্জ হয়েছে নতুন ব্যাচে। যাই হোক, তো অনেক রিয়াকশন, কারণ এতগুলো রিয়াকশন মনে রাখার একমাত্র উপায় হচ্ছে ওদেরকে ক্যাটেগরাইজ করে মনে রাখা। যেমন কিছু রিয়াকশন ছিল হচ্ছে নাম দেওয়া রিয়াকশন, স্যান্ডমেয়ার রিয়াকশন, গ্যাটারম্যান রিয়াকশন, এই ধরনের কিছু নাম দেওয়া রিয়াকশন ছিল না, এগুলো আমি কি করতাম যে নেম রিয়াকশন নামে একটা নোট বানিয়েছিলাম, ওইটা সব এই রিয়াকশনগুলো আমি লিখেছিলাম। আরেকটা ছিল মনে করো অক্সিডেশন, সব অক্সিডেশন একসাথে, কারণ আমাদের সময় এমসিকিউ ছিল, তখন আমাদের প্রত্যেকটা রিয়াকশন ভালো করে মনে হচ্ছিল, দরকার ছিল। তোমাদের এখন যে সাবজেক্টিভ আসবে, সাবজেক্টিভ এই জিনিসটা খুব দরকার যে প্রতিটা রিয়াকশন খুব ভালো করে শেখা দরকার। সো তুমি যেটা করবা, বই ঘেটে এই এরকম ক্যাটাগরাইজ করে নিজেই একটা নোট বানাও। নিজে নোট বানাতে গেলে যেটা হবে, ওই যে একটা তুমি যে বইয়ের পাতা উল্টাচ্ছ, কোন পাতায় কি আছে, এবং একটা ভিজুয়াল মেমোরি তৈরি হবে, এই জিনিসটা খুব কাজে। সো তুমি নিজে যখন নোটটা বানাবা আর আরেকজনের নোট যখন পড়বা, দেখবে যে তোমার নিজের নোট বানাতে গিয়ে তোমার অনেক লাভ হয়েছে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি নোট নিজে বানিয়েছিলাম, কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশনের জন্য ইউজ করার আগে ওটা হারিয়ে গিয়েছিল, বাট আমি যে নোট বানিয়েছিলাম সেটাতে আমার মোটামুটি একটা বিশাল কাজ হয়ে গেছে, এবং আমি ওটা দিয়েই পরীক্ষা আমার চলে গিয়েছে। পরীক্ষার পরে পেয়েছিলাম ওটা কোনো আমার আলমারি চিপায়। আচ্ছা, তো যাই হোক, কেমিস্ট্রিটা আমাদের তাহলে ডান। তোমাদের কাজ কি তাহলে? ম্যাথ, থিওরি এবং তোমার রিয়াকশনস, এইগুলোকে সেপারেটলি ভালো করে প্রিপারেশন নিতে হবে, এবং রিয়াকশনের জন্য কি করবো, নিজে ক্লাস নোট মানে নোটগুলো বানাবা, রিয়াকশন নোটস। এবং কেমিস্ট্রি, ম্যাথের জন্য অনেক রকম মানে বিভিন্ন বইয়ের এক্সাম্পলগুলো ফলো করবো, এবং বিভিন্ন ভ্যারিয়েশনগুলোও ট্রাই করবো, কারণ অনেক সময় ক্রিটিক্যাল অঙ্ক আসে। আচ্ছা, সো কেমিস্ট্রি ডান। এখন আমাদের নেক্সট সাবজেক্ট যেটা, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দাও, এবং তোমাদের ফ্রেন্ডদেরকে ট্যাগ করে জানিয়ে দাও যে একটা লাইভ সেশন হচ্ছে। আচ্ছা, সো ম্যাথে যেটা হয় জানো, ম্যাথ তো ম্যাথই, তাই না? একদম বইয়ের ম্যাথ চলে আসবে, কিছু ক্ষেত্রে ক্রিটিক্যাল হবে। আচ্ছা, তোমাদের কিছু প্রশ্ন আমি একটু নিচ্ছি। আচ্ছা, অনেকে বলেছে যে সাস নিয়ে কিছু কথা বলতে। আচ্ছা, আমাদের অ্যাডমিশন টেস্টে সাসটা অ্যাকচুয়ালি এমসিকিউ। তোমাদের এরপরে এক ভাই আসবে, সে মার্কস ডিস্ট্রিবিউশনটা নিয়ে কথা বলবে।
আচ্ছা, অনেকে কোচিং এর কথা বলেছো, জিজ্ঞেস করেছো যে কোচিং করে বা বাসায় প্রিপারেশন নিয়ে কিভাবে, মানে এই কিভাবে করবো ভাইয়া এই জিনিসটা। আচ্ছা, আমি যেটা করেছিলাম, আমি একটা কোচিং সেন্টারে কোচিং করেছিলাম, পরীক্ষা দিয়েছিলাম। তবে মেইন প্রিপারেশনটা কিন্তু তোমার কাছে, নিজের কাছে, বাসায় বাসায়, বুঝতে পারছো? কারণ বইটা তুমি যদি এইচএসসি, তোমার যে এইচএসসি কলেজ লাইফে তুমি যদি বইটা পুরোপুরি ভালো করে প্রিপারেশন না নিয়ে থাকো, তাহলে ওই টাইমটাতে একটু প্রেশার পড়বে। তো যেটা হয় অনেক সময় আমরা ওই যে এইচএসসি লাইফে ঠিক মতো প্রিপারেশন নেই না, অনেক কিছুই বাদ দিয়ে যায়, অনেক লেস ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু এই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য, অ্যাডমিশন প্রিপারেশনের জন্য মোটামুটি সব কিছুই পড়তে হয়। অফকোর্স দেয়ার আর ইম্পর্টেন্ট স্টাফ যেগুলো তুমি পড়লে একটা ডিসেন্ট প্রিপারেশন চলে আসবে, বাট একটা ভালো প্রিপারেশনের জন্য তোমার সব কিছু পড়তে হবে। সো তোমার আগে যেটা করা দরকার, তুমি ওই যে বইটা শেষ করো। এবং বইয়ের কিন্তু শেষ নাই, বই একটা দুইটা, আমরা পড়ি মাত্র দুইটা, আর অনেক বই আছে। সবগুলো বই শেষ করলে অ্যাকচুয়ালি ওই যে অন্য অন্য নোটস দেখা লাগবে না, দ্যাটস ইনাফ। আমি পার্সোনালি শুধু ইসাক স্যার আর তপন স্যারের বই এর ম্যাথ করে গিয়েছিলাম, সো এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের বুয়েট, তারপরে অন্যান্য ইউনিভার্সিটির ডিপার্টমেন্টগুলোর ইনফো নিয়ে তোমরা জানতে চাইছো। এটা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের সামনে ব্লগ পোস্ট আসবে। আমাদের 10 মিনিট স্কুলের একটা ব্লগ সেকশন আছে, 10minuteschool.com/blog, ওইখানে এ নিয়ে অনেক ডিটেলস পোস্ট চলে আসবে, তোমরা জাস্ট খেয়াল রাখো। আর প্রিপারেশনের ব্যাপারে যদি জানতে চাও, তোমরা প্রিপারেশনের জন্য আই সে বইয়ের কাছে ফেরত যাও। আর কোনো হেল্পফুল ভিডিও চাইলে আমাদের 10minuteschool.com ওয়েবসাইটে চলে যাও, 10minuteschool.com, ঠিক আছে? এখানে গিয়ে দেখবা যে একটা সেকশন আছে অ্যাডমিশনস। এখানে গিয়ে তুমি বুয়েট বা ইঞ্জিনিয়ারিং, বুয়েট অ্যাডমিশন টেস্টের যে সেকশনটা, ওখানে গেলে তুমি ইঞ্জিনিয়ারিং ফুল প্রিপারেশনটা পেয়ে যাবে। এখানে ভিডিও কোর্স আছে, তোমার লেসন্স, টেস্ট আছে। এই টেস্টগুলো দিলে তুমি শর্ট টাইমে কিভাবে তুমি এমসিকিউ মানে প্রিপারেশন মানে আনসার করতে পারবা, সেগুলো টেকনিক সহ পেয়ে যাবে সবকিছু। আচ্ছা, সো আমরা ম্যাথে ছিলাম, ম্যাথের প্রিপারেশনে। ম্যাথে যেটা বলেছিলাম যে অ্যাডমিশন টেস্টে কিছু টপিক থেকে ক্রিটিক্যাল প্রশ্ন আসে, যেমন ক্যালকুলাস, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, এই তিনটা টপিক থেকে বেশ ক্রিটিক্যাল প্রশ্ন আছে, স্পেশালি ক্যালকুলাসে। বুয়েটে ক্যালকুলাস থেকে মাল্টিপল প্রশ্ন থাকে প্রতি বছর এবং বেশ ক্রিটিক্যাল হয়। সো তোমরা ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন খুব ভালো করে প্র্যাকটিস করো। এবং তোমার জিওমেট্রির একদম মানে আমরা তো এসএসসির আগে একভাবে পড়ে আসছি, উপপাদ্য, সম্পাদ্য, এইভাবে। তারপরে এইচএসসি লাইফে কি করলাম আমরা, একটু ডিফারেন্ট কোঅর্ডিনেট জিওমেট্রি, এই ধরনের জিওমেট্রিতে চলে এলাম, তাই না? এগুলো খুবই ভালো করে বুঝতে এবং প্রতিটা ফর্মুলা ভালো করে জানতে হবে। আমার জাস্ট ফর্মুলাগুলো ভালো করে ডিরাইভ করাটা মনে থাকতো, সবসময় এন ফর্মুলাটা মনে থাকতো, সব ফর্মুলা মনে থাকে। আর আরেকটা জিনিস, যে অনেক ফর্মুলা মনে রাখতে গিয়ে যেটা হয় যে মিক্স আপ হয়ে যায়। তো তুমি যেটা করবা, অনেক অনেক বেশি করে ম্যাথ প্র্যাকটিস করবা এবং শর্টকাট কম মনে রাখলেই ভালো, ঠিক আছে? আমার পার্সোনাল ওপিনিয়ন। তুমি হচ্ছে বেসিকটা জানবা যে কোত্থেকে আসছে জিনিসটা, মাঝখানে যেটা বললাম যে তুমি স্ট্রেট লাইনের ইকুয়েশনের কতগুলো ফর্ম থাকতে পারে এবং সেটা কিভাবে আসছে জিওমেট্রিক্যালি তুমি যদি জানো, তাহলে দেখবে অনেক সময় তোমার অঙ্কটা আসে এরকম যে ছবি দিয়ে দিচ্ছে, অঙ্কটা একটা ডায়াগ্রাম দিয়ে দিচ্ছে। তো তুমি যদি টেকনিকটা জানো যে কিভাবে ফর্মুলাটা আসছিল, তোমার ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে না, তুমি ওই ছবিটার থেকে মানে গ্রাফের মধ্যে তোমার ছবিটা এঁকে দিয়েছে, সেখান থেকে তুমি ডিরাইভ করবে। যেমন আমার বুয়েট অ্যাডমিশন টেস্টের সময় আমার এই একটা হেল্প হয়েছিল যে আমি একটা ছবি দিয়েছিল এবং সেখান থেকে একটা অঙ্ক করতে বলছিল, আমি ওই ছবি থেকে, গ্রাফটা থেকে আমি বের করে ফেলেছিলাম যে একটা কি পয়েন্ট বের করে ফেলেছিলাম। তো এই জিনিসগুলো খুব কাজে আসে। তো তোমার এই বেসিকগুলো লাগবে, ঠিক আছে? আচ্ছা, মেকানিক্স মেকানিক্সটা দেখবা যে বইয়ের থেকেই চলে আসে অনেক সময়। সো তুমি যেগুলো বোর্ডের জন্য ইম্পর্টেন্ট ছিল ওগুলোই করো এবং বইয়ের অঙ্কগুলো করলেই হবে, খুব বেশি চেঞ্জ হয় না এখানে। চেঞ্জগুলো হয় হচ্ছে যে তোমার জিওমেট্রি, ক্যালকুলাস, তারপর তোমার অ্যালজেব্রার কিছু যেমন বাইনোমিয়াল, সিরিজ, এগুলো বেশ ইম্পর্টেন্ট, এগুলো খুব ভালো করে দেখো, ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা হচ্ছে, অনেক সময় তোমরা প্রশ্ন করো যে ভাইয়া কয় ঘন্টা পড়তেন আমরা অ্যাডমিশনের সময়, কি করতে, কিভাবে পড়তাম, এই জিনিসগুলো প্রশ্ন আসছে। আচ্ছা, সো এই জিনিসটার উত্তর অ্যাকচুয়ালি এটা ভেরি সাবজেক্টিভ, কারণ এক একজন এক এক রকম ভাবে পড়ে, ঠিক আছে? সো আমি কয় ঘন্টা পড়তাম এটা পুরোপুরি ভ্যারি করতো। যেমন আমি যখন প্রথম অ্যাডমিশন সিজনটা শুরু হলো, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি পরীক্ষা দিতে থাকলাম এবং প্রথম 2-3 সপ্তাহ খুব টানা একদম লাইক আমি বই পড়তাম, তারপরে বইয়ের এক্সাম্পল, এক্সারসাইজ সব করতাম, কয়েকটা বই পড়তাম, তারপর ওইটা রিলেটেড আগের বছরের প্রশ্ন এগুলো করতাম। এরকম করতে করতে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম 2-3 সপ্তাহের মধ্যে। তারপরে কি হলো, আমি কিছুদিন একটু রেস্ট নিলাম আর কি, ঠিক আছে?
পরীক্ষা দিলাম না। এটা হচ্ছে কি তুমি প্রেশার নিবা না বেশি, তুমি ইউ নো ইউর লিমিট, ঠিক আছে? বেশি প্রেশার নিতে পারবো না। প্রেশার নিতে গেলে আমার যেটা হয়েছিল, আমার অবশ্য এটা অন্য কারণ, আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবা। অনেকে ওই যে ইঞ্জিনিয়ারিং এর সাথে মানে মেডিকেল প্রিপারেশনও নেয়, আবার আইবিএর প্রিপারেশন নেয়, অনেক রকম প্রিপারেশন নিতে গিয়ে দেখা যায় যে প্রেশার নিতে পারে না অ্যান্ড অসুস্থ হয়ে যায়। সো এটা খুবই প্যাথেটিক, এরকম করবো না। তোমরা একটা টার্গেট ফিক্স করো, অনেকে অবশ্য দুইটা টার্গেট ফিক্স করো, আমি এটা নিয়ে কিছু বলবো না, যে যার মতো আর কি, ঠিক আছে? তবে ইঞ্জিনিয়ারিংটা ফিক্স করলে, ইঞ্জিনিয়ারিং এ যদি তুমি একদম সেটেল হও, তাহলে শুধু ইঞ্জিনিয়ারিং এ তুমি মন দিবা এবং এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে খুবই ভালো করে প্রিপারেশন নিতে থাকো। যেটা বললাম যে রুটিন করো, প্রতিদিনই যেন 3টা সাবজেক্ট পড়তে হয়। আর যদি সেটা নাও হয়, তুমি এরকম রাখো যে একদিন পর পর যেন তোমার ওই সাবজেক্ট অল্টারনেটলি পড়তে পারো, ঠিক আছে? অনেক সময় এরকম হয় যে শুধু ম্যাথ নিয়ে বসলাম, আজকে ম্যাথ নিয়েই থাকতে হবে, এরকম হতে পারে, কোনো সমস্যা নেই। এরকম লাগবে না যে প্রতিদিনই তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পড়তে হবে। আর সব চ্যাপ্টারটা একরকম ভাবে পড়া নেই, কিছু চ্যাপ্টারে তোমার অনেক সময় হয়তো তুমি দুর্বল, সেগুলো নিয়ে একটু বেশি টাইম দিবা একদিন, সেদিনের পর দিন হয়তো অন্য পরীক্ষা হতেই পারে, কিন্তু সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। প্রিপারেশন নাও। এবং তোমার যেটা হবে যে এইচএসসি লাইফে তুমি যে তোমার এসএসসি থেকে এইচএসসি যেমন একটা বিশাল জাম ছিল, এইচএসসি থেকে অ্যাডমিশনের এই জামটাও একটা বিশাল একটা জাম। তুমি নদীর থেকে সাগরে এসে পড়েছো, কারণ সিলেবাসটা আমরা এইচএসসিতে একটা ডিসেন্ট রেজাল্ট করো, যে সিলেবাস আমাদের কভার করা লাগে, অ্যাডমিশনের সিলেবাস এর থেকে অনেক অনেক ফাস্ট। সো যেটা করতে হবে, তুমি আগে ওই যে বইয়ের বেসিকটা শেষ করো, প্রিপারেশন নাও, অ্যান্ড দিনে কতক্ষণ পড়ছো এটা ডাজন্ট ম্যাটার, এটা পুরোটাই হচ্ছে তুমি কিরকম এফিসিয়েন্টলি পড়তে পারছো, ঠিক আছে? অনেক সময় অনেকের প্রবলেম হয় যে পড়তে গিয়ে মনে থাকে না, তুমি লিখো। আমার এই অভ্যাসটা ছিল, আমি ওই যে নোটগুলো ক্রিয়েট করতাম নিজের জন্য, আমার খুব সুন্দর সুন্দর নোট আছে, এগুলা মনে করো কেমিস্ট্রি রিয়াকশনস, ম্যাথমেটিক্যাল ফর্মুলা, ফিজিক্সের ফর্মুলা, এগুলো করলে যেটা হয় যে এটা করতে যে রিসার্চটা করি, এই রিসার্চ করতে গিয়েই তোমার সবকিছু মাথায় ঢুকে যায় এবং লেখা হয়, ভিজুয়াল মেমোরি চলে আসে। এই ভিজুয়াল মেমোরিটা ভেরি ইম্পর্টেন্ট। অনেক অনেক ফর্মুলা, হাজার হাজার ফর্মুলা, রিয়াকশনস, আল্লাহ, হাজার হাজার রিয়াকশন। সো এই এত রিয়াকশন মনে রাখার জন্য যেটা করতে হবে, ভিজুয়াল মেমোরিটা ইউজ করতে হবে। তুমি কি করবে, লিখবা, সমান অনেক অনেক লিখবা, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা আবার একটু শেয়ার করে দাও ফ্রেন্ডদেরকে এবং ট্যাগ করে দাও। এবং এখন আমার পরিচয়টা আবার একটু বলে দিই, আমি আব্দুল্লাহ আবিয়াদ রাইদ, আমি বুয়েট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 3rd ইয়ার স্টুডেন্ট। এখন তোমাদের ভাইয়া আমির হোসেন নোবেল আসবে মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলতে। হ্যালো এভরিওয়ান, আমার নাম আমির হোসেন নোবেল। আমি বর্তমানে চুয়েটে পড়ছি, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে 2nd ইয়ারে আছি। এখন একটু আগে আবু রাইদ ভাই তোমাদের সাথে কিভাবে তোমরা প্রস্তুতি নিবে, কোন কোন বিষয়ের উপর প্রস্তুতি দিবে সবকিছু নিয়ে বলেছেন। তো আমি এখন তোমাদের যে বিষয়টি নিয়ে বলবো সেটা হচ্ছে আমাদের মান বন্টন। তার মানে আমাদের এই দুইটা কভার আপ হয়ে গেছে, আমরা এখন মান বন্টন নিয়ে বা মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো। তো প্রথমেই তোমাদের যে কথাটা বলবো, তোমরা যারা দেখছো এখন, তোমাদের জানার পাশাপাশি তোমাদের বন্ধুদেরও জানিয়ে দাও কিভাবে শেয়ার করার মাধ্যমে। তো এখনই শেয়ার বাটনে ক্লিক করো, শেয়ার বাটন ক্লিক করে তোমাদের বন্ধুদের জানিয়ে দাও, ট্যাগ করে দাও এবং সবাইকে সাহায্য করো ইনফরমেশন গুলো জানার জন্য, যেন তোমার ফ্রেন্ডরা খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে অ্যাডমিশনে উপনীত হতে পারে। সো মান বন্টনের ক্ষেত্রে প্রথমে আসি যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বাংলাদেশে কিরকম আছে। তো প্রথমে আছে বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, তারপর আইইউটি আছে, সাস্ট, এগুলো বিজ্ঞান প্রযুক্তির পর্যায়ে পড়ে। তা আমি মূলত তোমাদেরকে আজকে বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট নিয়ে কথা বলবো। তো প্রথমে আসি যে সাবজেক্টগুলো আমাদের কভার করব, যে সাবজেক্টের উপর আমাদের পরীক্ষা হচ্ছে সেগুলো হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড ম্যাথ। এই 3টা বিষয়ের উপর আমাদের বেশি জোর দিতে হবে ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ক্ষেত্রে। তো বুয়েট, চুয়েট এন্ড রুয়েটের ক্ষেত্রে বুয়েট, চুয়েট, রুয়েটের ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। ফিজিক্সে আমাদের কত মার্কস? 200 নম্বর, কেমিস্ট্রিতেও 200 নম্বর, ম্যাথে 200 নম্বর, অর্থাৎ টোটাল মোট আমাদের 600 নম্বরের উপর পরীক্ষা দিতে হবে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায়।
স্পেশালি বুয়েট, চুয়েট, রুয়েটে। আচ্ছা, তো আমরা জেনে গেলাম কত মার্কসের পরীক্ষা। তো 200 নম্বরের মধ্যে ফিজিক্সে কয়টা প্রশ্ন থাকবে? ফিজিক্সে থাকবে 20টা প্রশ্ন। 20টা প্রশ্ন তার মানে কি প্রত্যেকটি 10 মার্কস করে থাকবে, 10 নম্বর করে প্রত্যেকটি প্রশ্ন থাকবে। কেমিস্ট্রিতেও একই 20 করে, ম্যাথে 20 করে, অর্থাৎ মোট আমাদের 60টি প্রশ্নের উত্তর দিতে হবে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা। 60টি, প্রত্যেকটি 10 করে, প্রত্যেকটির মান বন্টন হচ্ছে 10 করে। আচ্ছা, তাহলে আমরা জেনে গেলাম কত নম্বরের পরীক্ষা, কোন কোন বিষয়ের উপর পরীক্ষা। এখন আসি কত সময় ধরে পরীক্ষাগুলো হবে। আচ্ছা, বুয়েট, চুয়েট, রুয়েটে আমাদের 3 ঘন্টার পরীক্ষা হবে। 3 ঘন্টায়। আচ্ছা, যদি আমরা 600টা প্রশ্নের উত্তর দিতে যাই, তার মানে 3 ঘন্টা মানে কি 180 মিনিট, অর্থাৎ 180 মিনিটে আমার 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। তার মানে প্রত্যেকটি প্রশ্নের উত্তরে তুমি মাত্র 3 মিনিট করে সময় পাচ্ছ। কয় মিনিট? 3 মিনিট করে সময় পাচ্ছ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে মাত্র 3 মিনিট করে সময় পাচ্ছ। আচ্ছা, এই গেল আমাদের বুয়েট, চুয়েট এবং রুয়েট নিয়ে। কুয়েটের ক্ষেত্রে একটু অন্যরকম। কুয়েটের ক্ষেত্রে মানবন্টনও অন্যরকম এবং সময়টা একটু ভিন্ন। তাহলে আমরা একটু কুয়েট নিয়ে আলোচনা করি। আচ্ছা, কুয়েটে আমাদের যে বিষয়ের উপর পরীক্ষা হবে সেগুলো হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস আর হচ্ছে ইংলিশ, অ্যাডভান্স ইংলিশ। আচ্ছা, তাহলে ফিজিক্সে কত? ফিজিক্সে আমাদের নম্বর হচ্ছে 150, 150। কেমিস্ট্রিতেও 150 এবং ম্যাথে হচ্ছে 150। ইংরেজিতে আমাদের 50 নম্বর, অর্থাৎ আমাদের মোট নম্বর কুয়েটের ক্ষেত্রে হচ্ছে 500 নম্বরের পরীক্ষা। আচ্ছা, তাহলে মোট 500 নম্বরের পরীক্ষা হচ্ছে কুয়েটে। ফিজিক্সে কয়টা প্রশ্ন উত্তর দিতে হবে এবং সবচেয়ে মূল কথা হচ্ছে কুয়েটের ভর্তি পরীক্ষা কিন্তু আমাদের সিকিউ না, অর্থাৎ লিখিত পরীক্ষা না, এটা কিন্তু এমসিকিউ। একটু আগে যে আমি বুয়েট, রুয়েট, চুয়েট নিয়ে কথা বলছিলাম সেগুলো সবগুলো কিন্তু সিকিউ পরীক্ষা, এটা কিন্তু এমসিকিউ পরীক্ষা। এমসিকিউ পরীক্ষা এবং এই 150 মার্কস, ফিজিক্সে 150 মার্কসের মধ্যে আমার প্রশ্ন থাকবে 25টা, কেমিস্ট্রিতেও 25টা আর ইংরেজিতেও থাকবে আমার 25টা, ম্যাথেও থাকবে 25টা, অর্থাৎ টোটাল 100টা এমসিকিউ। 100টা এমসিকিউ অ্যানসার করলে 500 নম্বরের পরীক্ষা। আচ্ছা, প্রত্যেকটি প্রশ্নের উত্তর ফিজিক্সের ক্ষেত্রে 6 করে, অর্থাৎ প্রত্যেকটির মান হচ্ছে 6। 6 করে হলে এখানে হচ্ছে তোমার 150, এখানেও 6 করে, এখানেও 6 করে। ইংরেজিতে 2 মার্কস করে, তার মানে 25টা প্রশ্ন 50 নম্বর, তার মানে টোটাল হচ্ছে আমার 500 নম্বর এবং প্রশ্ন হচ্ছে 100টা এমসিকিউ। আচ্ছা, এখানে সময় কি রকম? এখানে সময় হচ্ছে 150 মিনিট, অর্থাৎ 2.5 ঘন্টা। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কোন কোন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় গুলোর মানবন্টন কিরকম, সময় কিরকম লাগবে, কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে, প্রত্যেকটা জিনিস আমরা জানতে পারলাম। এখন আমরা আসি যে আমাদের ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আমাদের যে ন্যূনতম যোগ্যতা দরকার, ওই যোগ্যতা কি আসলে আমাদের মানে ফুলফিল করে নাকি, এই জিনিসটা কিভাবে আমরা হিসাব করব। এখন আগে বলে রাখা ভালো, প্রত্যেক বছর তোমার এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপর ডিপেন্ড করে সবকিছু চেঞ্জ হয়। তো গত বছর যেটা হয়েছে সেটা আমি তোমাদের বলছি, সেভাবে তোমরা হিসাব করে নিবে। যেমন বুয়েটে গত বছর একটা রিকোয়ারমেন্টস থাকে হচ্ছে যে 25-এ 24 থাকতে হবে। আচ্ছা, 25-এ 24 মানে কি ভাই? 25-এর ভিতরে আমরা কোন কোন সাবজেক্ট পড়তেছি? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা,
ইংলিশ। আচ্ছা, তার মানে এই 5টা সাবজেক্টের উপর, তার মানে এই 5টা সাবজেক্টের উপর যদি জিপিএ 5 করে হয় আমার কত আসে? 25 আসতেছে। আচ্ছা, এখন বলা হয়েছে প্রথম তিনটায় অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটায় অবশ্যই আমার 5 করে থাকতে হবে, নাহলে আমি অংশগ্রহণ করতে পারবো না। বাকি থাকে কি বাংলা ইংলিশ। বাংলা ইংলিশের ভিতরে আমার 9 থাকলে হবে, অর্থাৎ আমি 10-এর যদি 9 পাই তাহলে আমার কত? 24 হচ্ছে। তার মানে আমি 24 স্বীকার করলে আমি পরীক্ষা দেওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা অর্জন করব। আচ্ছা, এখন গত বছর যে জিনিসটা হয়েছে, আমাদের এইচএসসি পরীক্ষার নম্বর দেওয়া হয়েছিল গত বছর থেকে। তো গত বছরের কারণে বুয়েট যেটা করেছিল, বুয়েট নম্বর দেখেছে কোন কোন সাবজেক্টের? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। গত বছর এই তিনটা সাবজেক্টের নম্বর বন্টন দেখা হয়েছিল এইচএসসি পরীক্ষায় আমি কত পেয়েছি। তার মানে এটাতে আমার ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে কত হয়? এটাতে আমার ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে কত হয়? 200। এটাতেও 200, এটাতেও 200। আচ্ছা, তার মানে 600-র ভিতরে গত বছরের রেজাল্ট অনুযায়ী যারা ন্যূনতম 540 পেয়েছে, 540 পেয়েছে তারা বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পেরেছিল। ন্যূনতম যোগ্যতা হচ্ছে তারা 540 পেয়েছে সবগুলো মিলে গত বছর। আচ্ছা, এটা গেল বুয়েটের কথা। এখন আমরা রুয়েটের ক্ষেত্রে আসি। রুয়েটের ক্ষেত্রে আমাদের ন্যূনতম যোগ্যতা কত? রুয়েটের ক্ষেত্রে গত বছর 4টা সাবজেক্টের দেখা হয়েছিল, যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এন্ড ইংলিশ। আচ্ছা, প্রত্যেকটা যদি আমার 5 হয় জিপিএ, তাহলে আমার কত হচ্ছে? 20। অর্থাৎ 20-এর ভিতরে আমাকে 20ই বলা হয়েছিল। আমার যদি 20 না থাকে তাহলে আমি অ্যাপ্লাই করতে পারবো না ন্যূনতম যোগ্যতা। সো আমার 20-এ 20 যাদের ছিল তারা রুয়েটে গত বছর পরীক্ষা দিতে পেরেছিল। আচ্ছা, রুয়েটের ক্ষেত্রে গেল। চুয়েটের ক্ষেত্রে আসি এবার। আচ্ছা, চুয়েটের ক্ষেত্রে একই জিনিস। চুয়েটে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ প্রত্যেকটায় 5-5 করে 20 পয়েন্ট না পেলে আমরা কেউ পরীক্ষা দিতে পারবো না। তার মানে চুয়েটেও গত বছর 20 পর্যন্ত নিয়েছিল, যারা 20 পেয়েছে তারাই পরীক্ষা দিতে পেরেছিল। আচ্ছা, এখন আমরা আসি রুয়েটের ক্ষেত্রে। রুয়েটের ক্ষেত্রে একই জিনিস, কিন্তু রুয়েট যে জিনিসটা করেছিল, সরি দুঃখিত, কুয়েটের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছিল, ওরা 20-এর ভিতর যারা 19 পেয়েছে তারা পরীক্ষা দিতে পেরেছিল। তার মানে কুয়েটের ক্ষেত্রে আমার ন্যূনতম যোগ্যতাটা একটু ইজি ছিল, একটু কম ছিল। আচ্ছা, আর অনেকেই কমেন্ট সেকশনটা, আচ্ছা আচ্ছা ভাই, অনেকে জিজ্ঞেস করলো, আমি তোমাদের একটু কমেন্ট গুলো পড়ি। সেটা হচ্ছে 540 কিভাবে পাবো, কিছু দেখা যায় না। আচ্ছা, এসএসসি পয়েন্ট কেমন লাগবে? আচ্ছা, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এসএসসি আমাদের যদিও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে বলা হয়েছিল যে সার্কুলারে বলা হয় যে এসএসসি যোগ্যতা এরকম, কিন্তু মূলত আমাদের এইচএসসি রেজাল্টটাকে কাউন্ট করা হয়। মূলত এসএসসি বলা থাকে, বাট কখনো এসএসসির জন্য সমস্যা হয় না। মূলত এইচএসসি রেজাল্টকেই কাউন্ট করা হয় বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম যোগ্যতার ক্ষেত্রে। আচ্ছা, আরো কিছু আচ্ছা, তোমাদের যদি বিশ্ববিদ্যালয়ের মানবন্টন নিয়ে অথবা ইঞ্জিনিয়ারিং এর যে কোনো প্রশ্ন থাকে এখনই কমেন্ট সেকশনে আমাদের জানিয়ে দাও, এবং ভিডিওটি এখনই শেয়ার করে তোমরা তোমাদের বন্ধুদের জানিয়ে দাও এবং সবাইকে ইনফরমেশন গুলো জানাতে সাহায্য করো। আচ্ছা, অনেকে সাস্ট সম্পর্কে, অনেকে সাস্ট নিয়ে কথা বলেছিল। সাস্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে
সাস্টে আমাদের মোট অবজেক্টিভ হচ্ছে 70। সাস্ট মোট অবজেক্টিভ, সেখানে এমসিকিউ পরীক্ষা। সাস্টে আমার 70টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা মান 1, তার মানে আমার 70 মার্কস। আচ্ছা, আর বাকি 30 মার্কস হচ্ছে এসএসসি প্লাস এইচএসসি এর পয়েন্ট মিলে। আচ্ছা, তার মানে আমার মোট মার্ক হচ্ছে 100। 100তে আমার 70 মার্কস হচ্ছে আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, এই প্রত্যেকটা মিলে হচ্ছে আমার 70 মার্কস, আর এসএসসি এইচএসসি মিলে আমার 30 মার্কস, তো টোটাল 100 মার্কস। তো যদিও আমাদের সাস্ট নিয়ে কথা বলার কথা না আজকে, মূলত আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোই কভার করার ইচ্ছে ছিল। তো আমি এখন আমার মূল বক্তব্য শেষ করছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এখন কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর আমাদের ওয়েবসাইটে অবশ্যই যারা এবার অ্যাডমিশন দিবে স্পেশালি, তা আমাদের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষা সেকশনে যে সেখানে আমাদের সবকিছু আছে, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন তুমি অবশ্যই সেখানে যেয়ে নিতে পারবে। আমাদের ওয়েবসাইট হচ্ছে 10www.10minuteschool.com। এখানে যে আমাদের ভর্তি পরীক্ষা সেকশনে গেলেই তোমরা সবকিছু জানতে পারবে, ভর্তি পরীক্ষা সম্পর্কে, প্রিপারেশন কিভাবে নিবে। আমার মান বন্টনের সেকশন শেষ, এখন তোমাদের জন্য আরেকটা ভাই আসবে। তো যাওয়ার আগে আমার পরিচিতি নিয়ে, আমার নাম আমির হোসেন নোবেল, আমি বর্তমানে চুয়েটে পড়ছি, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে 2য় বর্ষে আছি। ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম 10 মিনিট স্কুলের সাথে থাকার জন্য। এতক্ষণ কেন ইঞ্জিনিয়ারিং পড়ব, কিভাবে প্রস্তুতি নিব এবং মান বন্টন সবকিছু নিয়ে ভাইয়েরা কথা বলেছে। বুয়েট ভর্তি ক্ষেত্রে বা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অ্যাডমিশনের সময় কিছু ভ্রান্ত ধারণা থাকে, কিছু মিথস থাকে। এই জিনিসগুলা আমরা মোটেও কানে নেব না। অনেকেই বলবে যে আচ্ছা ভাইয়া, বুয়েটে পরীক্ষা দিচ্ছি, আমি যদি 300 থেকে 350 নাম্বার পাই তাহলে তো আমি চান্স পেয়ে যাব। এবং অনেকেই হয়তো এই কথা বলবে যে তুমি 30 থেকে 40টা কারেক্টলি আনসার করো, তুমি চান্স পেয়ে যাবে। আসলে চান্স পাওয়াটা ডিপেন্ড করে তুমি সঠিকভাবে কতগুলো কারেক্ট করতে পারবে সেটার উপরে। কোয়েশ্চেনের ডিফিকাল্টি লেভেলের উপরে মার্কস ডিস্ট্রিবিউশনটা এক এক বছরে এক এক রকম হয়। কোয়েশ্চেন যদি হার্ড হয় স্বাভাবিক নাম্বারটা কম হয়, আর কোয়েশ্চেন যদি ইজি করা হয় তাহলে সবাই ভালো পরীক্ষা দিতে পারলে সবাই ভালো নাম্বার পেতে পারে। সেই ক্ষেত্রে তুমি নির্দিষ্ট কত নাম্বার পেলে তুমি চান্স পাচ্ছ এটার কোনো নিশ্চয়তা নেই। তোমাকে যতগুলা কারেক্ট করা সম্ভব, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি সবগুলোর ক্ষেত্রে তোমাকে কারেক্ট করতে হবে, তাহলে তুমি চান্স পাওয়ার যোগ্যতা রাখবে। আবার কিছুক্ষণ আগেও ভাইয়ারা বলেছেন যে কতক্ষণ পড়েন, কিভাবে চান্স পেতে পারবো, কয়টা বই পড়া লাগবে, এগুলো নিয়ে আগেও বলা হয়েছে। পড়াশোনাটা সম্পূর্ণ তোমার উপরে, তোমার নিজের সীমাবদ্ধতা তোমাকে বুঝতে হবে। এবং তুমি যদি মূল্যবান সময়গুলোকে কাজে লাগাতে পারো এখন থেকে বুয়েট ভর্তি পরীক্ষা বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলোর সময় পর্যন্ত, তাহলে অবশ্যই তুমি ভালো করতে পারবে। আরেকটা ভুল ধারণা থাকে যে কোয়েশ্চেন কি রিপিট হয় কিনা। হ্যাঁ, কোয়েশ্চেন অবশ্যই রিপিট হতে পারে, একই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর কোয়েশ্চেন আসতেই পারে, কিন্তু তার মানে এই না যে যেই কোয়েশ্চেনটা আগের বছর এসেছে ঠিক একই কোয়েশ্চেনটাই আসবে, বা যেই কোয়েশ্চেনটা আগের বছর এসেছে সেটার ভ্যালু চেঞ্জ করে দিয়েও একই কোয়েশ্চেন করা হতে পারে। তোমাকে তোমার প্রস্তুতিটা এমন ভাবে নিতে হবে যেন তুমি কোয়েশ্চেন রিপিট হচ্ছে কি আগের বছরে কঠিন হয়েছে এই বছর সহজ হবে এই চিন্তা ভাবনাগুলো তুমি করবে না। তুমি তোমার মতো পড়াশোনাটা কমপ্লিট করে যাবে এবং একটা এফেক্টিভ বা অ্যাডিকুয়েট প্রিপারেশন নিবে বুয়েট বা ইঞ্জিনিয়ারিং এক্সামের জন্য। আবার অনেকেই বলে থাকে যে কোয়েশ্চেন সহজ, কোয়েশ্চেন কঠিন, তাহলে কিভাবে কি করব। না, আসলে কোয়েশ্চেন সহজ না কঠিন সেটা ডিপেন্ড করে তোমার প্রিপারেশনের উপরে। তোমার প্রিপারেশন যদি ভালো থাকে তুমি অবশ্যই কঠিন প্রশ্ন সহজভাবে সমাধান করতে পারবে, কিন্তু প্রিপারেশন যদি কমপ্লিট করতে আমরা না পারি তাহলে অবশ্যই আমরা প্রশ্নের উত্তর দিতে পারবো না।
সেই ক্ষেত্রে এই সমস্ত কথাবার্তায় বিশ্বাস করা যাবে না যে এইবার সহজ প্রশ্ন হবে, সামনের বার কঠিন হচ্ছে বা আগের বার কঠিন হয়েছে, এগুলো আমরা বিশ্বাস করব না। লাস্ট বাট নট দ্য লিস্ট, কিছু টিপস আছে বা ভালো করার জন্য কিছু টেকনিক্স আছে। প্রথমত বলে রাখি, সময় পাবে কেবল 3 মিনিট প্রত্যেকটি প্রশ্নের জন্য, যেহেতু 3 ঘন্টায় 60টি প্রশ্নের আনসার করতে হবে। 3 মিনিট সময়ে অবশ্যই একটা অঙ্ক কমপ্লিট করা যথেষ্ট চ্যালেঞ্জের ব্যাপার, সেই সাথে সঠিকভাবে আনসার করা আরো বড় চ্যালেঞ্জের ব্যাপার। অনেক সময় আমরা দেখতে পারি যে একটা কোয়েশ্চেন পারছি না, সেটা নিয়ে বসে আছি। এই কাজটা ভুলেও করা যাবে না। আমি যদি কোনো প্রশ্ন না পারি, অবশ্যই আমি পরের কোয়েশ্চেনটাতে চলে যাব। সো আমাকে এটা খেয়াল রাখতে হবে যে কোনোভাবে যেন আমি সময় নষ্ট না করি একটা প্রশ্ন নিয়ে বারবার চিন্তা করে। আমাকে আমার টাইমটাকে ওভাবেই ভাগ করে নিতে হবে। আরেকটা বড় টেকনিক হচ্ছে নিজের স্বাচ্ছন্দ্য বোধটা জানা। অবশ্যই 3টা সাবজেক্ট, বাট আমি জানি যে আমি ফিজিক্স বেশি ভালো পারছি না, কেমিস্ট্রি বেশি ভালো পারছি না, ম্যাথস বেশি ভালো পারছি। প্রশ্ন শুরুতে দেখলেই আমার প্রিপারেশন অনুযায়ী আমি কতটুকু পড়াশোনা করেছি সেই অনুযায়ী আমি বুঝতে পারবো যে এই প্রশ্নটা দিয়ে শুরু করা উচিত, বা ফিজিক্সটা দিয়ে বা কেমিস্ট্রিটা দিয়ে বা ম্যাথটা দিয়ে শুরু করা উচিত। অযথা কঠিনটা দিয়ে শুরু করে শুরুতে নিজের কনফিডেন্স হারানোর কোনো দরকার নেই। তাই তোমাদের সবাইকে আবারও বলছি, এটা একটা বড় তোমাদের অ্যাডভান্টেজ হবে যদি তোমরা যেটা ভালো পারো, যে সাবজেক্টে তোমরা স্বাচ্ছন্দ্য বোধ করো, সেই সাবজেক্ট দিয়ে শুরু করবে। এরপরে আরেকটা হলো পার্শিয়াল মার্কিং। তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে যেহেতু বুয়েট অ্যাডমিশন টেস্ট বা অন্যান্য কুয়েটে এবং রুয়েটে আমাদের কোয়েশ্চেন আনসার করা লাগে, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য অল্প সময়ের মধ্যে 10 মার্কের এক একটা কোয়েশ্চেন আমাদেরকে আনসার করতে হবে। তাই কোনো অবস্থায় আমরা যেন কোনো আনসার বাদ দিয়ে না আসে। আমরা যদি নাও পারি, আমরা একটা প্রশ্ন পড়ে তার কাছাকাছি ফর্মুলা বসিয়ে দিয়ে আসবো, অবশ্যই বসিয়ে দিয়ে আসবো। বা আমি যদি একটি অঙ্ক কমপ্লিট না করি, অসুবিধা নেই, আমি সিকোয়েন্স ঠিক রেখে যদি আগাই, আমাকে অবশ্যই স্যারেরা নাম্বার দিবেন। ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের স্যারেরা অনেক লিবারেল হয়ে থাকেন এই সমস্ত ক্ষেত্রে। তারা দেখেন যে তুমি অঙ্কটা সঠিকভাবে করতে পেরেছো কিনা। তুমি যদি কোনো কারণে অঙ্কটা কমপ্লিট নাও করতে পারো বা কারেক্ট আনসারটা নাও লিখতে পারো, কিন্তু যদি তোমার ফর্মুলা ঠিক থাকে, তাহলে অবশ্যই তুমি অনেক নাম্বার পাবে। এখানেই তোমার একটা বড় অ্যাডভান্টেজ যে তোমাকে সেই পার্শিয়াল মার্কসগুলো ক্যাচ করতে হবে। পরবর্তীতে যখন রেজাল্ট পাবলিশড হয়, তখন দেখা যায় যে এই পার্শিয়াল মার্কিং গুলোর কারণে অনেকের পজিশন অনেক এগিয়ে যায়, বা অনেকে এই জিনিসগুলো করতে পারে না দেখে তাদের পজিশনটা কমে আসছে। সবশেষে তোমাদেরকে আবারও বলি যে এতক্ষণ ধরে আমরা বলছি, আমাদের এই লাইভ ক্লাসটি আবারও শেয়ার করো, সবাইকে জানিয়ে দাও কিভাবে এখন থেকে তোমরা প্রিপারেশন শুরু করতে পারো। এবং আমাদের লাইভ ক্লাস 1 জুলাই থেকে শুরু হবে। শুধু ইঞ্জিনিয়ারিং নয়, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সব সাবজেক্টের উপরে আমরা আমাদের অ্যাডমিশন লাইভ ক্লাস শুরু করতে যাব আগামী 1 জুলাই থেকে। আমাদের সাথে এতক্ষণ ধরে থাকার জন্য অনেক ধন্যবাদ। এবং তোমাদের যা কিছু প্রশ্ন আছে অ্যাডমিশন নিয়ে, আবারও চলে যাবে আমাদের ওয়েবসাইট www.10minuteschool.com এ। সেখানে আলাদা একটি সেকশন আছে অ্যাডমিশনস। সেই অ্যাডমিশন সেকশনে গেলে তোমরা বুয়েট বা ইঞ্জিনিয়ারিং সম্পর্কে খুবই ভালোভাবে জানতে পারবে। তাছাড়া আমাদের পেজে যাবে, তোমরা আমাদের ফেসবুক পেজে যে তোমরা তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো। সেখানে সার্বক্ষণিক আমরা থাকি তোমাদের সেবায়। তোমাদেরকে আমরা তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। এবং আমাদের যে ব্লগ আছে, সেই ব্লগেও ইঞ্জিনিয়ারিং বা বুয়েট বিষয়ে অনেক আর্টিকেল আছে, তোমরা সেগুলো পড়ে অনেক কিছু জানতে পারবে, বা সেখানেও তোমাদের জানার কিছু থাকলে তোমরা সেগুলো নিয়ে আনসার করতে পারবে বা উত্তর দিতে জানতে পারবে। আবারও বলছি যে তোমরা 1 জুলাই থেকে চোখ রাখবে 10 মিনিট স্কুলের পর্দায়, কেননা 1 জুলাই থেকে অ্যাডমিশনের লাইভ ক্লাস শুরু হতে যাচ্ছে। এবং এতক্ষণ ধরে বুয়েট নিয়ে যা যা বলা হয়েছে সেগুলো আবার জানতে চাইলে তোমরা চলে যাবে 10 মিনিট স্কুল ওয়েবসাইটে অ্যাডমিশন সেকশনে, সেখানে তোমরা সব উত্তর জানতে পারবে। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ক্লাসটিকে শেয়ার করো, ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও। এবং সবশেষে আমি আমার পরিচয়টা দিয়ে শেষ করছি। আমি সৌমিক শরীফ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় 3য় বর্ষে আছি, নেভাল আর্কিটেকচার এন্ড ম্যারিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ওয়ান্স अगेन থ্যাঙ্কস ইউ all of you for staying with us.
অ্যান্ড তোমরা এই লাইভ ক্লাসটি শেয়ার করো এবং বন্ধুদেরকে জানিয়ে দাও কিভাবে তারা ইঞ্জিনিয়ারিং এর অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।